আসসালামু আলাইকুম। সাহিত্য সমাহরণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস গৃহদাহ। ত্রিভুজ প্রেমের এই উপন্যাসটি 1920 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। উপন্যাসটি 44টি অনুচ্ছেদে বিভক্ত। চরিত্রসমূহ: গৃহদাহ উপন্যাসের নায়ক দুজন। একজন হলেন কলকাতার পিতৃমাতৃহীন ধনী পরিবারের পুত্র সুরেশ, আরেকজন হলেন গ্রাম থেকে আগত গরিব পরিবারের পুত্র মহিম। সুরেশ ও মহিম দুজন পরম বন্ধু। তারা একসাথে FA পাশ করেছিল। পরে সুরেশ ডাক্তার হন আর মহিম উকিল। কোমল হৃদয়ের সুরেশ অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারত না। প্রাণের মায়া ত্যাগ করে অন্যের বিপদে সে ঝাঁপিয়ে পড়ত। অপরদিকে মহিম নিজের দুঃখের কথা কারোর সাথেই শেয়ার করত না। এই উপন্যাসের প্রধান নায়িকা হলেন ব্রাহ্মকন্যা অচলা। অচলার পিতার নাম কেদার মুখুজ্জে। মৃণাল। গ্রামের মেয়ে মৃণাল ছিলেন মহিমের বাবার বন্ধুর মেয়ে। সে মহিমকে শেষদা বলে ডাকে। মহিমের সাথে বিয়ের কথা হলেও মৃণালের বিয়ে হয় 50 ঊর্ধ্ব ভবানী ঘোষালের সাথে। কিন্তু চঞ্চলা মৃণাল তার স্বামীকে 72-এর বুড়ো বলে ডাকে। উপন্যাসে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হল রামচরণ লাহিড়ী। এই রামচরণ লাহিড়ী বাবু একসময় অসুস্থ সুরেশ ও অচলাকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিল। তিনি অচলাকে সুরমা বলে ডাকতেন আর অচলা তাকে জ্যাঠামশাই বলতো। বীণাপানি ওরফে রাক্ষসী রামচরণ বাবুর পুত্রবধূ। এই বীণাপানিকে সবাই আদর করে রাক্ষসী বলে ডাকে। মহিম ও সুরেশ পরম বন্ধু। দুজন একই সাথে FA পাশ করেছেন। ধনীপুত্র সুরেশ এবার মেডিকেলে ভর্তি হলো। অর্থের অভাবে মহিম পড়ে রইল সিটি কলেজেই। যদিও মেধাবী মহিমকে মেডিকেলে ভর্তি হবার জন্য অনুরোধ করল সুরেশ, এমনকি অর্থের ব্যবস্থাও করতে চেয়েছিল, কিন্তু মহিম রাজি হলো না। মহিমের স্বভাব বরাবরই এমনই, নিজে শত কষ্ট করবে কিন্তু বন্ধুর কাছ থেকে কোনোরূপ সাহায্য সে নিবে না। আজ 5 বছর পরে সুরেশ ডাক্তার হয়েছে আর মহিম উকিল। দিন কয়েক পরে সুরেশ জানতে পারল তার বন্ধু মহিম অচলা নামক এক বামুমের প্রেমে পড়েছে, তাকে বিয়ে করতে চায়। কঠোর হিন্দুত্ববাদী সুরেশ বামুদের দু চোখে দেখতে পারে না, যদিও সে একজন নাস্তিক ছিলেন। সুরেশ যে কোনো মূল্যে তার বন্ধুকে বামুকন্যার হাত হতে রক্ষা করতে চায়। তাই দিন কয়েক পরে সুরেশ মহিম ও অচলার বিয়ে ভাঙার জন্য অচলাদের পটলডাঙ্গার বাড়িতে আসে। সুরেশ নিজের পরিচয় দিয়ে অচলার বাবা কেদার বাবুকে বলল, শুনলাম আপনার মেয়ের সাথে নাকি মহিমের বিয়ে ঠিক করেছেন, কিন্তু মহিম তো আপনাদের বামু সমাজভুক্ত নয়। তাছাড়া মহিমের গ্রামে ভাঙা একটি ঘর ছাড়া আর কিছুই নেই। তার উপর স্ত্রী সন্তান পালনের জন্য আর্থিক সম্পত্তিও তার নেই। তো এসব বিষয় ভেবে দেখেছেন কি? এসব কথা শুনে কেদারবাবু বলল, মহিম তো আমাকে এসব কিছুই বলেনি। তাহলে মহিম কি আমাদের মিথ্যা বলে ঠকাতে চেয়েছে? ঠিক তখনই কেদারবাবুর 17 থেকে 18 বছর বয়সের কন্যা অচলা ঘরে ঢুকল। আর অচলাকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে যায় সুরেশ। এবার সুরেশ মহিমকে বাম্যকন্যার হাত থেকে রক্ষা নয়, বরং নিজের করে নিতেই ফন্দি শুরু করে। তাই সুরেশ অচলার কাছে ও মহিমের দারিদ্রতার কথা বলল। সব কথা শুনে অচলা বলল, আমি সবই জানি। সুরেশ কেদারবাবু 4000 টাকা ঋণ পরিশোধ করে দেয়। মাঝে মধ্যে সে অচলাদের বাড়িতে আসে। অচলা ও কেদারবাবুকে নিয়ে মাঝে মধ্যে সিনেমা দেখতে যায়। কেদারবাবুর ইচ্ছা সুরেশই হবে তার মেয়ের জামাই, কিন্তু অচলা এতে অসম্মতি জানায়। তার সুরেশ অচলাকে তার বাবার ঋণের কথা স্মরণ করালে অচলা চিন্তায় পড়ে যায়। অচলা ভেবে কুল পায় না দুজনের একজনকে আজ বিদায় জানাতে হবে, কিন্তু কাকে বিদায় জানাবে অচলা? একদিন অচলাদের বাড়িতে গিয়ে
সুরেশকে দেখে মহিম বিস্মিত হয় যে সুরেশ বামদের দেখতেই পারতো না, অথচ এমন ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে সম্ভব। তখন মহিম সুরেশকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি সুরেশ, তুমি এখানে? এ কথা শুনে অচলা বলে উঠল, উনি বাবা 4,000 টাকা দেনা শোধ করে দিয়েছেন। প্রতি উত্তরে সুরেশ বলল, ভদ্রলোক বিপদে পড়ে সাহায্য চেয়েছিল আর আমি দিয়েছি, ব্যাস এইটুকুই। মহিম তখন বলে উঠল, একটা বামু পরিবারের বিপদে 4,000 টাকা দেবার মতো উদারতা এলোই বা কোথা থেকে তোমার? এ কথা শুনে সুরেশ বলে উঠল, আমার এখন গল্প করার একদম সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। এই কথা বলে সুরেশ চলে গেল। পরে অচলা মহিমকে ডেকে নিয়ে নিজের হাত থেকে আংটি খুলে মহিমের হাতে পরিয়ে দিয়ে বলল, তোমার কসাই বন্ধুর হাত থেকে আমাকে উদ্ধার করো। মহিম চুপ করে রইল, কিছুই বলল না। সুরেশদের বন্ধু নিশীথ প্লেগ রোগে আক্রান্ত। তখন সুরেশ মহিমকে নিয়ে বন্ধুকে দেখতে যেতে চাইল, কিন্তু অচলা মহিমকে যেতে মানা করল। অচলার মতে সুরেশ ডাক্তার, সে প্লেগের আক্রান্ত বন্ধুকে বাঁচাতে চায়, তার যাওয়া উচিত। কিন্তু মহিম তো উকিল, সে ওখানে যেয়ে করবেটা কি? মহিমের প্রতি অচলার এমন আবেগ দেখে সুরেশ ক্ষুব্ধ হয়ে কেদারবাবুকে বলে, আমি কি আপনাদের প্রথম শিকার? না আগেও এমন করেছেন? আপনারা মেয়ে বাপ মিলে যে নাটক শুরু করেছেন তা অনেক হয়েছে। আপনাকে একদিন জেলে যেতে হবে কেদারবাবু। কেদারবাবুকে এমন অপমান করে অচলাদের বাড়ি ত্যাগ করে সুরেশ। অচলা বসে বসে কাঁদছে। 1 মাস কেটে গেল, সুরেশেরও দেখা নেই। তখন কেদারবাবু ভাবলেন, মেয়ে যখন নিজের ভালো নিজেই বুঝলো না, তখন কী আর করা। তাই কেদারবাবু ঠিক করলেন মহিমের সাথেই অচলার বিয়ে দিবে। বিয়ের কথা শুনে মহিম কিছুটা অবাক হলো। অতঃপর বন্ধু মহিমের বিয়ের কথা শুনে সুরেশ আসলো অচলাদের বাড়িতে। কিন্তু বিবাহের সময় সুরেশকে শুধু 1 সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল। অবশেষে মহিমের সাথে অচলার বিয়েটা হয়ে গেল। বিয়ের দিন কয়েক পরে অচলাকে নিয়ে গ্রামের বাড়িতে আসে মহিম। কিন্তু শ্বশুরবাড়ির ঘরগুলো যে এত কদাকার, এটা স্বপ্নেও ভাবতে পারেনি অচলা। এমন কদর্য গৃহে কিভাবে সে বসবাস করবে, এ কথা ভাবতে তার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরে মৃণালকে নিয়ে বাড়িতে আসে মহিম। মহিমের বাবার বন্ধুর মেয়ে এই মৃণাল। পিতার মৃত্যুর পরে মহিমদের বাড়িতেই বড় হয়েছে। সে মহিমকে সেজদা বলে ডাকে। তার সাথে তার স্বামীও আসে। মৃণাল খুবই আমোদে মানুষ। তার হাস্যরসাত্মক কথার ছলে মহিমেদের নীরব বাড়িকে মাতিয়ে তুলল। মৃণালকে দেখে অচলার খানিকটা স্বস্তি লাগলেও তার গ্রাম্য রসিকতা অচলার একদম ভালো লাগছিল না। মৃণাল সপ্তাহখানেকের মতো মহিমদের বাড়িতে থেকে গেল এবং অচলাকে ঘরকন্নার কাজ শেখায়। একদিন অচলা জোর করে রান্না করে মৃণালকে খেতে বলেছিল, কিন্তু বামকন্যার হাতে খাবার না খেয়েই শ্বশুরবাড়িতে চলে যায় মৃণাল। মৃণালের এভাবে চলে যাওয়াতে অচলা মনে কষ্ট পেল। ঠিক এমনই সময় সুরেশ আসে মহিমদের বাড়িতে। সপ্তাহখানেক সুরেশ মহিমদের বাড়িতে অবস্থান করে। কথা ছিল আগামীকাল কলকাতার উদ্দেশ্যে রওনা হবে সুরেশ। কিন্তু এরই মধ্যে এক বিপদ ঘটে। মধ্যরাতে মহিমদের ঘরে আগুন লাগে। জ্বলন্ত ঘর হতে অচলাকে বের করে আনেন মহিম। পরে অচলার গয়নার বক্সসহ কিছু জিনিস বাঁচাতে মহিম আবার জ্বলন্ত ঘরে ঢুকল। সুরেশও চেয়েছিল মহিমের সাথে ওই ঘরে ঢুকতে, কিন্তু অচলা সুরেশের ধুতির কোণ ধরে রেখে সুরেশকে আগুনের মধ্যে যেতে বাধা দেয়। পরদিন সকালে মহিমের ঘরে আগুন লাগার কারণ হিসেবে পাড়ার লোকেরা বলাবলি করতে লাগলো, বামুনের ছেলে হয়ে বাম্য মেয়ে ঘরে এনেছে বলেই আজ মহিমের এই বিপদ। এসব কথা শুনে মহিম পাড়ার লোকদেরকে ধমক দেয়। মহিমদের বাড়ি পুড়ে ছাই, কিছুই অবশিষ্ট নেই। তাই মহিম অচলাকে সুরেশের সাথে কলকাতা পাঠিয়ে দিল। অচলা মহিমকেও কলকাতা যেতে বলল। মহিম যায়নি। এদিনেই আবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে
মৃণালের স্বামীটাও মারা যায়। অচলাকে সুরেশ কেদারবাবুর বাড়িতে পৌঁছে দেয়। পরে কেদারবাবু অচলার সাথে যাওয়া অচলাদের দাসী হরিরমার কাছ থেকে মহিমদের বাড়িতে ঘটে যাওয়া সব কাহিনী জানতে চাইল। হরিরমা বলল, জামাইবাবু ও অচলার মধ্যে একদমও বনিবনা হয়নি। তার উপর মৃণাল ও সুরেশবাবুর কারণে তাদের মান অভিমান লেগেই থাকত। বেশ কয়েকদিন কেটে গেল, অচলার সাথে মহিমের কোনো যোগাযোগ নেই। হঠাৎ একদিন সুরেশের পিসি এসে অচলাকে জানায় মহিম গুরুতর অসুস্থ। সুরেশ তাকে কলকাতায় নিয়ে এসেছে। তখন মহিমকে দেখতে বাবাকে নিয়ে সুরেশদের বাড়িতে আসে অচলা। সুরেশের বাড়িতে এসে অচলা দেখল বিধবা মৃণাল মহিমের সেবা করছে। মৃণালকে এমন বিধবা রূপে দেখে অচলা ও কেদারবাবুর মনে খুব কষ্ট লাগলো। কয়েকদিন পরে মৃণাল তার অসুস্থ শাশুড়িকে সেবা করতে গ্রামে ফিরে যায়। তখন অসুস্থ মহিমের সেবা যত্ন করছে তার স্ত্রী অচলা। দিন কয়েক পরে মহিম কিছুটা সুস্থ হলে ডাক্তার তাকে হাওয়া বদলের পরামর্শ দেয়। জব্বালপুরের আবহাওয়া অনেক ভালো, তার উপর কেদারবাবুর এক বন্ধুর বাড়িও সেখানে আছে। তাই মহিমকে নিয়ে অচলা জব্বলপুরে যাবার সিদ্ধান্ত নেয়। অচলা সুরেশকেও তাদের সাথে যাবার আমন্ত্রণ জানায়। সুরেশ প্রথমে রাজি না হলেও যাত্রার দিন সকালে স্টেশনে গিয়ে হাজির হয়। আর সুরেশের এই যাত্রাই অচলার জীবনে কাল হয়ে এসেছিল। এলাহাবাদের ট্রেনের মধ্যে সুরেশ আর মহিম একসাথে বসে, আর অচলা বসে মহিলাদের বগিতে। বিভিন্ন স্টেশনে ট্রেন থামলে সুরেশ এসে অচলার খবর নিত। সুরেশের প্রতি অচলার ভালোবাসা যেন উছলে পড়েছিল। জব্বালপুরে যাবার জন্য এলাহাবাদের ট্রেন বদলাতে হয়। রাতের অন্ধকারে একটি স্টেশনে ট্রেন থামল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সুরেশ অচলাকে নিয়ে অন্য একটি ট্রেনে উঠে পড়ে। অচলা ভেবেছিল মহিম এই ট্রেনেই আছে, অথচ মহিম পড়ে রইল সে এলাহাবাদের ট্রেনে। সুরেশের এমন ঘৃণ্য আচরণ বুঝতে পেরে হতবাক হয়ে অচলা কান্না শুরু করে। সকালবেলা ট্রেন ডিহির স্টেশনে নামল। ট্রেন থেকে নেমে পড়ল অচলা। তা দেখে সুরেশও নেমে পড়ল। তখন সুরেশ আবার রং পাল্টে অচলার কাছে ক্ষমা চাইল আর বলল, সন্ধ্যার আগে এই স্টেশনে আর কোনো গাড়ি থামবে না, তাই পাশের সরাইখানাতেই চলা যায় বিশ্রাম করার জন্য। পরে তোমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে তোমাকে পৌঁছে দিব। নিরুপরায় অচলা তখন সুরেশের কথা মতোই সরাইখানায় গেল। গত রাতে বৃষ্টিতে ভেজার ফলে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে সরাইখানাতেই মরার মতো পড়ে আছে সুরেশ। তা দেখে অচলা ভয় পেয়ে যায়। অসুস্থ সুরেশকে এক্ষুনি ডাক্তার দেখানো প্রয়োজন, কিন্তু এ অপরিচিত এলাকায় কোথায় কি পাওয়া যাবে এসব চিন্তা করে অচলা কাঁদতে থাকে। এমন সময় রামচরণ বাবু নামক এক বৃদ্ধ অচলাদের বিপদে এগিয়ে আসেন। অসুস্থ সুরেশকে রামবাবু তার বাড়িতে নিয়ে চিকিৎসা শুরু করেন। রামবাবুর পুত্রবধূ বীণাপানি ওরফে রাক্ষসীর সাথে অচলার ট্রেনেই পরিচয় হয়েছিল। যদিও তখন অচলা তার নাম গোপন করে সুরমা বলেছে, তাই বীণাপানি অচলাকে সুরমা দিদি বলে ডাকত। বীণাপানি ভেবেছিল সুরেশ ও অচলা স্বামী স্ত্রী। বোধহয় শ্বশুর শাশুড়ির সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে। এদিকে সপ্তাহখানেক পরে জব্বালপুর থেকে কেদারবাবুর বন্ধু চিঠিতে জানায় অচলা ও মহিম কেউই জব্বালপুরে আসেনি। ঠিক তখনই অচলাকে উদ্দেশ্য করে লেখা মৃণালের একটি চিঠি আসে। চিঠিটা পড়ে কেদারবাবু বুঝতে পারল মহিম তার গ্রামে ফিরে গেছে, কিন্তু সুরেশ ও অচলার কোনো খবর নেই। তিনি মনে মনে অচলার প্রতি ক্ষুব্ধ হলেন। মাসখানেক পরে কলকাতা ছেড়ে অসুস্থ হয়ে কেদারবাবু গ্রামে মৃণালের কাছে চলে আসেন। মৃণালও কেদারবাবুকে পিতার মতো সেবা যত্ন করতে শুরু করে। অন্যদিকে রামবাবুর বাড়িতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল সুরেশ। দিন কয়েক পরে ডেহেরিতে একটি বাড়ি কিনলেন সুরেশ। একদিন রামবাবু তাদের বাড়িতে আসে তাদের খোঁজ খবর নিতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য তিনি ফিরতে না পেরে সেখানে রাত্রি যাপন করলেন।
আর রামবাবুর চোখকে ফাঁকি দিতে অনিচ্ছা সত্ত্বেও অচলাকে সুরেশের ঘরে যেতে হলো। এমন পরিস্থিতির জন্য আজ অচলা নিজেই নিজেকে দোষারোপ করছে। সে ভাবছে এত কাণ্ডের পরেও কেন সেদিন সে সুরেশকে আমন্ত্রণ করলো, যার জন্য আজ স্বামী সংসার থেকে সে বিচ্ছিন্ন। বিনা পানি অসুস্থ শুনে সুরেশ ও অচলা তাকে দেখতে যায়। এদিকে মহিম একটি রাজপরিবারে টিউশনি করাতো। ঘটনাচক্রে সেই পরিবারের সঙ্গে রামবাবুর বাড়িতে বেড়াতে আসেন মহিম। দীর্ঘদিন পরে সুরেশ ও অচলার সাথে মহিমের দেখা হয়। আর মহিমকে দেখার কিছুক্ষণ পরে অচলা জ্ঞান হারায়। এরই মধ্যে মাজলি গ্রামে প্লেগ রোগ মহামারী আকার ধারণ করেছে। তাই ডাক্তার সুরেশ প্লেগ রোগীদের সেবা করতে সেখানে গেল। অচলা এত বড় বাড়িতে একা থাকতে না পেরে সুরেশের খোঁজে ওই গ্রামে চলে যায়। বহু কষ্টে সে সুরেশের সন্ধান পায়, কিন্তু গত রাতেই অচলা ও মহিমকে চিঠি লিখেছিল সুরেশ। যদিও চিঠি পাওয়ার আগেই অচলা সেখানে চলে গিয়েছিল। সুরেশ অনুতপ্ত হয়ে অচলার কাছে ক্ষমা চাইল। তার সকল সম্পত্তি অচলার নামে উইল করে দিল। পরের দিন সকালে মহিম উপস্থিত হয়। সুরেশ মহিমের কাছে অনুতপ্ত হয়ে বলে, আহ, এমন সুন্দর একটা জিনিস মাটি করে ফেললাম, না নিজে পেলাম না অন্যকে পেতে দিলাম। অচলা তোমাকে কতটা ভালোবাসে সেটা আমি বুঝিনি, তুমিও বুঝোনি, এমনকি অচলা নিজেও বুঝতে পারেনি। এদিকে মহিমের জন্য পাঠানো চিঠিটা রামবাবুর হাতে পড়ে। চিঠিটা পড়া মাত্র রামবাবু মাজুলির দিকে ছুটতে থাকে ঘোড়ার গাড়ি নিয়ে। রামবাবু পৌঁছানোর 2 ঘন্টা পূর্বেই সুরেশের মৃত্যু হয়। অবশেষে রামবাবু ও মহিম মিলে সুরেশের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে। শেষ কার্যক্রমের পূর্বে অচলাকে ডাকলেন রামবাবু। অচলা বলল, আমি তার স্ত্রী নই। এ কথা শুনে রামবাবুর মাথায় বাজ পড়ল। অচলার প্রতি রামবাবুর ঘৃণা জন্মানো শুরু করলো। তাই সুরেশের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে প্রায়শ্চিত্তের জন্য কাশীর উদ্দেশ্যে রওনা হন রামবাবু। মহিম ও অচলা ডিহিরির বাড়িতে আসে। অচলা মহিমকে সুরেশের দেওয়া উইলটি দেয়। মহিম কলকাতায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠবে। এমন সময় সেই মুহূর্তে কেদারবাবু ও মৃণাল ট্রেন থেকে নামল। মহিম তাদেরকে সুরেশের মৃত্যুর সংবাদ দেয়। আর কোনো এক গাড়োয়ানকে সুরেশের বাড়ি কোথায় জিজ্ঞেস করলে তোমাদেরকে নিয়ে যাবে, সেখানে অচলা আছে। মহিম ট্রেনে উঠে গেল, আর কেদারবাবু ও মৃণাল অচলার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। এখানেই উপন্যাসটি সমাপ্ত হয়। শৈল্পিক মুন্সিয়ানা এবং মনস্তাত্ত্বিক গভীরতার দিক থেকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় সৃষ্টি হল গৃহদাহ উপন্যাস। গৃহদাহ মূলত প্রণয় সংকটে ভোগা 3 জন নরনারীর, অচলা, মহিম এবং সুরেশের ত্রিভুজ প্রেমের এক মর্মান্তিক ট্র্যাজেডি। উপন্যাসের কেন্দ্রে রয়েছে অচলা নামের এক নারী চরিত্র, যার মনস্তাত্ত্বিক সিদ্ধান্তহীনতা এবং দ্বিধা পুরো কাহিনীকে চালিত করেছে। মহিমের শান্ত, গম্ভীর, আত্মিক ও আদর্শবাদী ব্যক্তিত্বের প্রতি অচলার যেমন টান ছিল, তেমনি সুরেশের আবেগপ্রবণ, বিত্তশালী এবং একরোখা ভালোবাসাও তাকে প্রবলভাবে দোলা দিয়েছিল। এই 2 পুরুষের আকর্ষণে অচলার মনস্তত্ত্বে যে দ্বন্দ্ব তৈরি হয়, তা কেবল তার নিজের জীবনকেই নয়, বরং 3 জনের জীবনকেই গ্রাস করে ফেলল। গৃহদাহ শব্দটির আক্ষরিক অর্থ ঘরের পুড়ে ছাই হয়ে যাওয়া বা অগ্নিকাণ্ড। উপন্যাসে প্রতীকী অর্থে এটি কেবল একটি ভৌত গৃহের পুড়ে যাওয়া নয়, বরং মানুষের বিশ্বাস, পবিত্র সম্পর্ক এবং সংস্কারের অন্তর্দাহকে নির্দেশ করে। সুরেশ ও মহিমের বন্ধুত্ব, অচলার দাম্পত্য জীবন এবং তাদের পারস্পরিক সামাজিক সম্পর্কগুলো অবিশ্বাসের আগুনে কীভাবে পুড়ে ছারখার হয়ে যায়, তারই রূপক হলো এই গৃহদাহ।